অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এর কড়া সমালোচনা করছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের মতে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা সংশোধন করা যেত। পুরো কাঠামো প্রত্যাহারের প্রয়োজন ছিল না। ওষুধ শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় কোম্পানিকে ক্ষতির হাত থেকে রক্ষায় এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। দেশের মানুষের চিকিৎসা সেবার প্রায় 70% ব্যয় হয় রোগীর নিজের পকেট থেকে, আর এর অধিকাংশই চলে যায় ওষুধ কিনতে। ওষুধ কেনার এই বাড়তি চাপ কমাতে 1994 সালে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগের জন্য অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার। পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে আরও কিছু ওষুধ যোগ করে মোট 295টি ওষুধের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু বর্তমান সরকার এসে সেই তালিকাটি বাতিল করে দেয়। এরপর থেকেই এর পক্ষে ও বিপক্ষে নানান মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং ওষুধ মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা। আর এই সিদ্ধান্ত অবাক করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিবেচনার চেয়ে বাণিজ্যিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে কি না সে প্রশ্ন তোলেন তারা। অনেকগুলো ওষুধের নতুন ওষুধ তৈরি হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের যে বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাও কিন্তু নতুন নতুন হয়েছে। যেমন আমাদের অসংক্রামক ব্যাধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায়। সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো হয়েছে। তার মতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংকুচিত হলে মেধাস্বত্বের মূল্য দিতে হবে। বিপরীতে ওষুধ শিল্প মালিক সমিতি বলছে, কোনো প্রতিষ্ঠান মুনাফা না রেখে দীর্ঘদিন পণ্য উৎপাদন করতে পারে না। এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমাদের দর কষাকষির সুযোগ অনেক কমে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমাদের ওষুধ শিল্পটাকেও অন্যান্য শিল্পের পাশাপাশি একটা বিপদে ফেলতে যাচ্ছে, তাদের উপর নির্ভরশীল করতে যাচ্ছে। সেই ফাঁদে কিন্তু আমরা পা দিলাম। আমরা ওই ফাঁদে পড়বো কেন? এটা পড়ার তো কোনো কারণ নাই। সেটা তো ইট ইজ গভর্ন বাই দ্য ল। আমরা এখন পেটেন্টের বাইরে আছি, আমরা তখন পেটেন্ট আইনের আওতায় আসবো। এই তো ডিফারেন্সটা হবে। সমস্যার সমাধানে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে বলে মন্তব্য তাদের। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড তারাই সরকারকে বিনামূল্যে বা একটা নির্ধারিত মূল্যে তারা সরকারকে ওষুধ সরবরাহ করবে, তারা কারখানা করবে এবং কারখানা করার সিদ্ধান্ত তো হয়ে আছে। কারখানা তৈরি করুন, তার আগ পর্যন্ত সাশ্রয় মূল্যে তারা এখান থেকে নেবে। এই যে এসেনশিয়াল প্রোডাক্টের লিস্ট, এটাও তো টাইম টু টাইম আইন অনুযায়ী এটা রিভিউ হওয়ার কথা। তো রিভিউ হবে। এখন রিভিউ হয়ে যে প্রোডাক্টটা ওই লিস্টে যাবে, এটা তো গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা। প্রাইস তো সেকেন্ডারি, ফার্স্ট হ্যাভ টু অ্যাভেলেবল। এখন গভর্নমেন্ট অ্যাভেলেবল করার সময় তার নিজস্ব ফ্যাক্টরি আছে, সেখানে তৈরি করতে পারে, অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিনতে পারে। ইটস আপ টু গভর্নমেন্ট। জনস্বাস্থ্যবিদদের মতে, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চিকিৎসা ব্যয় কমানো। দেশের সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা এবং ওষুধ শিল্পের উন্নয়ন, এই দুই দিক বিবেচনা করেই ওষুধের নতুন করে দাম নির্ধারণের দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পিছনে যে গাড়ির যে দীর্ঘ লাইন দেখছেন, এটি কোনো পার্কিংয়ের জায়গা নয়, মূলত গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছে সাধারণ যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর 7 রাস্তা এলাকা, গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। কখন পাওয়া যাবে গ্যাস জানেন না চালকরা। সময় যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিললেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন চালকরা। ফলে মাঝে মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন চালক ও পাম্পের লোকজন। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে জানান অনেকে। জমা উঠাইতে না, 2বার গ্যাসের লাইন করছি, 100 টাকা 80 টাকার গ্যাস, এতে 2 টিপ মারবো, আবার গ্যাসের লাইন ধরতে, আবার 2 টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। এইভাবে আমরা কিভাবে চলুন? ঘন্টার পরে ঘন্টা বসে থাকা নাকি? একটা থেকে এই সময় বাজে কয়টা দেন? বাজে হলো প্রায় 5টা, তাহলে
4 ঘন্টা এনতেই আমার গেল গা, তাহলে আমি তোমার বাবু থেকে আর নিজের খাওয়ার টাকা বাড়ি করতে এখন এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে থাকে, কয়দিন লাগে ঠিক করতে? দাম বাড়াইলে ভাই বাড়ায় ফেলেন। আমার কথা কি, এত মানুষটা কষ্ট দেওয়ার কিছু নাই। একে গ্যাস নেই, এর মধ্যে আবার আপনি 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ রাখেন। ফাইজলামির একটা তো লিমিট আছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই অবস্থায় গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে তো এই সমস্যা। মনে করেন কালকে গেছে সকাল 6টা বাজে গ্যাস, আসছে রাত 1টা পরে 1:30টার দিকে। দেখেন মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই কাস্টমার এসে কথা বলে, সে এসে কথা বলে। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস নেই লেখা টানিয়ে রেখেছে, ফলে অলস সময় পার করছেন কর্মীরা। 3-4 দিন আগের থেকেই কোনো গ্যাস নেই, দিনও নাই রাত্রও নাই, সবাই তো বসে রয়েছে, অনেক কোম্পানিরও লস। এদিকে বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রামপুরা সহ অনেক এলাকায় জ্বলছে না চুলা। গ্যাস না থাকায় অনেকে কাঠ পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। আমাদের অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা-1টা বাজেও গ্যাস আসে না, ভোর 5টা বাজে গ্যাস চলে যায়, আর 1টার পরে চুলা ধরে, তা মনে করেন গ্যাস আসে না, অল্প অল্প আসে। গ্যাসের চুলা আছে, তবে গ্যাস নেই। যেহেতু গ্যাস নাই, সেই ক্ষেত্রে পরিবারগুলো কিভাবে তারা তাদের দৈনন্দিন যে রান্নাবাড়া, সেই রান্নাবাড়া চালাচ্ছে, যদি একটু দেখাতে চাচ্ছি। আমার এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিতে দুই পাশে 2টি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এইদিকে একটি সিলিন্ডার এবং আরেকটু যদি আমি একটা পাশ ঘুরিয়ে দেখাতে চাই, এই পাশেও একটি সিলিন্ডার। এতে একদিকে গ্যাস না থাকার কারণে অনেকটা বাধ্য হয়ে কিন্তু তারা এই সিলিন্ডার ব্যবহার করছে। বাধ্য হয়েই তো করছি, আমি খাইয়া তো বাঁচতে হবে নাকি, গ্যাস বিলও দিতে হয়, আবার সিলিন্ডারও মাসে 2000 টাকা, এটাও লাগে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। জ্বালানি বিভাগের হিসাবে সম্প্রতি সরবরাহ কমিয়ে দাঁড়িয়েছে 203 কোটি ঘনফুটে, ফলে ঘাটতি 177 কোটি ঘনফুট। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পার্বতীপুরের কয়লা খনির যে পাশ দিয়ে প্রবাহিত ডাস্ট যুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানিতে তারা মাছ ধরার মতন করে যে কয়লা তুলছেন, এটি হচ্ছে দিনাজপুর পার্বতীপুর এর যে কয়লা খনি, ঠিক তার আশেপাশের সাহাপাড়া, দুর্গাপাড়া, কালুপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় 8 থেকে 7টি দল রয়েছে, যারা প্রতি সপ্তাহে একদিন করে এই কয়লাযুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানি থেকে কয়লা তোলার সুযোগ পায়। তবে এই দীর্ঘক্ষণ কয়লা সংগ্রহ করার কাজে থাকার কারণে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। ওখানে যখন যায় সমস্ত দিন কয়লা তুলি, তখন হাত পা ফোসা হয়ে যায়, হাওয়া যাওয়ার পর পায়ে ঘা হয়, হাতে ঘা হয়, স্বামী নাই, সন্তান নাই, কি করিয়ে চলবে? বাসায় ওই যে হাত পা হংকে করে, সেদিন হাঁটতে পারে না, রক্ত বাড়ায়, পয়জন পানি নোয়ায়, আসিয়া আইতোতে গাও ধুইবে, ডিরুলের পানি দিয়ে গাও ধোয়। আমার ছেলে মেয়ে তো নাই, 8 গুণ 10 গুণ করে কারো খাওয়া গিয়ে আমাকে এই যে দিয়ে তো পোষায় না, পোষায় এই তো ময়লা পানিতে যে পায়ে যে ঘাও হয়, হাঁটতে পারিনি। তারা বলছে যে যেহেতু আমরা এই একটি জীবনের ঝুঁকি নিয়ে, অর্থাৎ দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই কয়লাযুক্ত পানি থেকে ডাস্ট সংগ্রহ করে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা একটি নিরাপদ কর্মসংস্থানের সুযোগ চান। তারা বলছেন যে সরকারের বিভিন্ন যে উপকারভোগী কর্মসূচি চালু করা হয়েছে, সেই কর্মসূচিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা এই বড় ধরনের যে ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলো করছে, সে কাজ থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা নিরাপদ জীবন পাবে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া। শুক্রবার সকালে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 9 শ্রমিক, আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরদিন আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিস্ফোরক অধিদপ্তর জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের। রিজনটা আমরা তো বের করতে হবে, কেন হয়েছে। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি কি লেসন্স ছিল আপনি যে কথাটা বললেন, এটাও যেহেতু আপনি ওনারা প্রত্যেকটা এবং কলকাতা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যারা একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটি রয়েছে। ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরো বেশি সতর্ক থাকি এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে নিহত 9 শ্রমিকের মধ্যে গাইবান্ধার রানা মিয়া ও খোকন মিয়া দীর্ঘদিন ধরে জাহাজ কাটার কাজে নিয়োজিত ছিলেন। শনিবার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোক। কারখানা কাজ করে যায় আমার ছেলেটা হারিয়ে গেল। আমি কোম্পানির কাছে দাবি চাই যে আমার পরিবার কিভাবে চলবে। এই পরিবেশটা এই বাচ্চাটার উপরে নির্ভরশীল, বিয়ে শাদী করে নাই বা বিয়ের উপযুক্ত, এই অভাবের কারণে বিয়েও করতে পারে না। দুর্ঘটনা কবলিত জাহাজটি গ্যাসমুক্ত থাকার সনদ ছিল বলে দাবি করেছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। সনদ থাকার পরও কিভাবে জাহাজে প্রাণঘাতী গ্যাস থাকলো তা তদন্তে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। দায়িত্ব নেওয়ার পর প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে উৎসবের আমেজ। সরকার প্রধানের আগমন ঘিরে কিশোরগঞ্জ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনার। আশা করি যে ব্যাপক একটা উন্নয়ন হবে কিশোরগঞ্জ। আমরা দীর্ঘদিনের অবহেলার থেকে আমরা মুক্তি পাবো। এর আগে তো আর এই এলাকায় কোনো প্রধানমন্ত্রী বা কোনো আগেও ছিল, রাষ্ট্রপতিও ছিল, কিন্তু এই মাঠে কিন্তু এভাবে কোনোদিন কিন্তু আসে নাই। প্রধানমন্ত্রী আসাতে আমরা আসলে খুব ভালো লাগতেছে। খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবো। আমরা কিশোরগঞ্জবাসী এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রোববার সকালে ঢাকা থেকে সড়ক পথে পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশব্যাপী জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করবেন। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরানো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এই ব্রহ্মপুত্র নদে মাননীয় প্রধানমন্ত্রী এখানে পনা অবমুক্ত করবেন। আমাদের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসল একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত। এছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জ পদার্পণ উপলক্ষে আমরা নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, আসলে তা ঈদের আনন্দের মতো। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জবাসী এখন নতুন এক সম্ভাবনার স্বপ্ন দেখছেন। দীপ্ত, বার্তাকক্ষ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ওই দিন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা, 3 ছেলে ও 2 পুত্রবধূ সহ অনেককে হত্যা করা হয়। 2009 সালে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 15ই আগস্ট সাধারণ ছুটি ঘোষণা সহ দিনটিকে জাতীয় শোক দিবস পালন শুরু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন পরিবর্তিত পরিস্থিতিতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর সরকারি ছুটি ও জাতীয় শোক দিবস বাতিল করা হয়। এরপর থেকে তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ কোনো প্রকাশ্যে কর্মসূচি পালন করেনি। বর্তমানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজটি পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাহাজটিতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের ধারণা, দুর্ঘটনার সময় গ্যাসটির ঘনত্ব অনেক বেশি থাকায় 1 থেকে 3 মিনিটের মধ্যেই শ্রমিকদের মৃত্যু হয়। শুক্রবার ট্যাঙ্কারের লিকেজ থেকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত 9 জন প্রাণ হারান। ওই ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নিয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে উল্লেখ করে আগামী অক্টোবরে কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন সরকার প্রধান। রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স 2 নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পান। আজ খালেদা জিয়ার 82তম জন্মদিন। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং দেশের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর 30 ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ। দিনটি পালন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আপোষহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পান। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়। আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় এলেও খালেদা জিয়ার আদর্শ ভুলে গেলে চলবে না। তিনি যখন লড়াই করেছেন, লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান নাই। তিনি যেখানেই আছেন সেখান থেকে যেন আমাদের সঠিক পথে চলার প্রতিজ্ঞা। তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিচ্যুত করা যায়। ক্ষমতাকে সুসময় চিন্তা না করে দেশের জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান নেতারা। এই আপোষহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই
এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। খালেদা জিয়া গত বছর 30 ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানান দেশের মানুষ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট 902 শিশুর প্রাণ গেল। আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 728 রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এখন পর্যন্ত 5 মাসে হামের উপসর্গে মারা গেছে 803 শিশু, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে 99 শিশু। এই সময় হাম ও হামের উপসর্গে মোট আক্রান্ত হয়েছে 1,59,576 জন শিশু। লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন গণপরিবহনের চালকরা। গ্যাসের জন্য জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক চালকের। তারা জানান, কোনো ফিলিং স্টেশনে 18 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় লাইনে আটকে থাকায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং তাদের আয় কমে যাচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগেও। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস-সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে মাদ্রাসার 4 শিক্ষার্থী। পুলিশ জানায়, সকালে হঠাৎ মাদ্রাসার সাথে থাকা ইমন সর্দারের বসতঘরের সামনে হাত ককটেল বিস্ফোরণ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রাসার পাশে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় 4 শিক্ষার্থী। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র্যাব সদস্যরা। বিষয়টির তদন্ত চলছে। গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের মঠবাড়ি তেতুইবাড়ি এলাকার নগর ভেলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। পরে 5-6 জনের একদল সশস্ত্র ডাকাত ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় তার স্ত্রী কামরুন আক্তার টের পেয়ে চিৎকার শুরু করে। তখন ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এছাড়া ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় তাদের 16 বছরের মেয়ে গুরুতর আহত হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর গৃহবধূর মৃত্যু হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন 4 জনকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 4 নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময় দিতে হবে। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা সরকারের আছে। তাই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার। এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ, তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার। তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। তো তারপরে সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতি কিছু উত্তরণ করা যায় কিনা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব অংশীদারিত্ব আরও দৃঢ় ও গভীর করতে ভারত আন্তরিক বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের শক্ত ভিত্তির উপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে। বাণিজ্য ও যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলোতে দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার উপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন। এই অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে।